আমরা যখন একটা সি প্রোগ্রাম চালাই তখন আসলে পর্দার আড়ালে কি ঘটে কম্পিউটারের মেমোরির ভেতরে যে একটা গোটা জগৎ আছে আজ চলুন সেই জগতের ম্যাপটাকে একটু খুঁটিয়ে দেখা যাক। মানে আমরা তো শুধু কোড লিখি তাই না, তারপর কম্পাইল করি, রান করি, কিন্তু এর পেছনে মেমরির ভেতরে যে একটা বিশাল কর্মযজ্ঞ চলে সেটা কি আমরা সবসময় খেয়াল করি? চলুন আজ সেই অদৃশ্য জগতের ভেতরেই একটা ডুব দেয়া যাক। আমাদের এই সফরের প্রথম ধাপ হল একটা সি প্রোগ্রামের মেমোরি লেআউটটা বোঝা। এটাকে অনেকটা একটা শহরের প্ল্যান বা মানচিত্রের মতো ভাবতে পারেন, যেখানে প্রত্যেকটা এলাকার নিজস্ব কাজ আর কিছু নিয়মকানুন আছে। তো এই হচ্ছে আমাদের সেই শহরের ম্যাপ। দেখুন, মেমোরিকে এখানে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়েছে, একদম নিচ থেকে ওপরে, মানে লো অ্যাড্রেস থেকে হাই অ্যাড্রেসের দিকে। প্রত্যেকটা সেগমেন্ট হলো শহরের এক একটা এলাকা, আর প্রত্যেক এলাকার নিজস্ব নিয়ম আছে। চলুন একদম নিচ থেকে আমাদের এই শহর পরিক্রমা শুরু করা যাক। মানচিত্রের একেবারে গোড়ায়, মানে ফাউন্ডেশনে, আছে টেক্সট সেগমেন্ট। আমরা যে প্রোগ্রামটা লিখি সেটার কম্পাইল করা মেশিন কোড বা নির্দেশগুলো এখানেই থাকে। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই অংশটা রিড অনলি বা শুধুমাত্র পাঠযোগ্য। কেন? যাতে প্রোগ্রাম চলার সময় ভুল করে নিজের কোডকেই বদলে না ফেলে। দারুণ বুদ্ধি, তাই না? যেমন ধরুন এই কোডের হ্যালো স্ট্রিংটা, এই ধরনের কনস্ট্যান্ট ডেটা টেক্সট সেগমেন্টের একটা রিড অনলি অংশেই জমা থাকে। এটা বেশ কাজের, কারণ এতে প্রোগ্রামের বিভিন্ন জায়গা থেকে একই স্ট্রিংকে নিরাপদে ব্যবহার করা যায়, আবার মেমোরিও বাঁচে। টেক্সট সেগমেন্টের ঠিক এক ধাপ উপরেই থাকে ইনিশিয়ালাইজড ডেটা সেগমেন্ট। নামটা শুনলেই কিন্তু এর কাজটা অনেকটা বোঝা যায়। এখানে সেই সব গ্লোবাল আর স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে রাখা হয় যেগুলোর একটা শুরুতেই মান বা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকে। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে এক্স একটা গ্লোবাল ভেরিয়েবল আর ওয়াই একটা স্ট্যাটিক ভেরিয়েবল। যেহেতু দুটোরই একটা করে ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে, কম্পাইলার এদেরকে সোজা এই ইনিশিয়ালাইজড ডেটা সেগমেন্টে পাঠিয়ে দেবে। এরপরেই আসছে বিএসএস সেগমেন্ট। আচ্ছা, যদি কোনো গ্লোবাল বা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে কোনো মান না দিয়ে শুধু ডিক্লেয়ার করা হয়, তাহলে সেটা কোথায় যাবে? ঠিক ধরেছেন, এখানেই। আর এর পেছনের বুদ্ধিটা কিন্তু দারুণ। প্রোগ্রাম যখন লোড হয় তখন সিস্টেম নিজে থেকেই এই বিএসএস সেগমেন্টের সব ভেরিয়েবলকে 0 দিয়ে ভরে দেয়। এতে লাভটা কি? লাভ হলো এক্সিকিউটেবল ফাইলের সাইজ ছোট থাকে, কারণ ফাইলে তো আর একগাদা 0 স্টোর করে রাখতে হচ্ছে না। এবার আমরা ম্যাপের উপরের দিকে উঠছি। এই এলাকাটার নাম হেপ। এটাকে একটা বিশাল ফাঁকা জায়গার মতো ভাবতে পারেন, যা প্রয়োজন অনুযায়ী উপরের দিকে, মানে হাই অ্যাড্রেসের দিকে বাড়তে থাকে। প্রোগ্রামে যখনই ম্যালক দিয়ে মেমোরি দরকার হয় তখন এখান থেকেই জায়গা দেওয়া হয়, কিন্তু মনে রাখতে হবে এর পুরো দায়িত্ব প্রোগ্রামারের। ব্যবহার শেষে ফ্রি করতে ভুলে গেলেই কিন্তু মেমোরি লিকের মতো বড় বিপদ হতে পারে। আর মেমোরি ম্যাপের একদম চূড়ায় আছে স্ট্যাক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? হিপ যেমন উপরের দিকে বাড়ে, স্ট্যাক ঠিক তার উল্টো, মানে নিচের দিকে বাড়তে থাকে। ব্যাপারটা এমন যে মেমোরির এই বিশাল জায়গায় হিপ আর স্ট্যাক যেন দুই দিক থেকে একে অপরের দিকে এগিয়ে আসছে। এখানে ফাংশনের লোকাল ভেরিয়েবল, প্যারামিটার এই সব কিছু থাকে। পুরো ব্যাপারটা একটা প্লেটের স্তূপের মতো। নতুন ফাংশন কল হলে উপর একটা নতুন প্লেট রাখা হয়, কাজ শেষ হলে সেটা সরিয়ে নেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, এই পুরো কাজটা হয় অটোম্যাটিক্যালি, খুব দ্রুত। এই যে দেখুন, এই ফাংশনের ভেতরের এ ভেরিয়েবলটা যেই মুহূর্তে ফাঙ্ক কল করা হবে, স্ট্যাকের উপর এর জন্য একটা জায়গা তৈরি হয়ে যাবে। আর যেই মুহূর্তে ফাংশন থেকে বেরিয়ে আসা হবে, সাথে সাথেই সেই জায়গাটা ভ্যানিশ। এটাই হলো স্ট্যাকের জাদু। খুবই দ্রুত আর পুরোপুরি স্বয়ংক্রিয়। এই টেবিলটা আমাদের পুরো আলোচনাটাকে এক নজরে নিয়ে আসছে। কোনো ধরনের ভেরিয়েবল মেমোরির কোন সেগমেন্টে থাকবে সেটা পরিষ্কারভাবে বোঝা, মানে কিন্তু প্রোগ্রামের পারফরম্যান্স আর আচরণকে নিজের নিয়ন্ত্রণে রাখা। আর এটাই কিন্তু একজন দক্ষ প্রোগ্রামারের অন্যতম পরিচয়। বেশ, মেমোরির মানচিত্র তো দেখা হলো, কিন্তু এই শহরে চলার পথে কিছু বিপদও তো থাকতে পারে, তাই না? এবার আমরা সেই সব সাধারণ ভুল বা বিপদ নিয়ে কথা বলবো যেগুলো প্রায়ই ঘটে থাকে। সবচেয়ে বড় বিপদগুলোর একটা হলো মেমোরি লিক। সহজ করে বললে, হিপ থেকে মেমোরি ধার নেওয়া হলো, কিন্তু কাজ শেষে সেটা আর ফেরত দেওয়া হলো না। এর ফল কি হয়? প্রোগ্রামটা ধীরে ধীরে সিস্টেমের সমস্ত মেমোরি দখল করতে শুরু করে এবং একটা সময় পর হয় খুব স্লো হয়ে যায়, নয়তো সোজা ক্র্যাশ করে বসে। আরেকটা খুব সাধারণ সমস্যা হল ডেটা ওভারফ্লো আর আন্ডারফ্লো। ওভারফ্লো মানে হলো একটা ভেরিয়েবলের যা ধারণ ক্ষমতা তার চেয়েও বড় কোনো মান সেখানে রাখার চেষ্টা করা, আর আন্ডারফ্লো হলো ঠিক তার উল্টোটা, মানে ধারণ ক্ষমতার চেয়েও ছোট মান রাখতে যাওয়া। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও স্পষ্ট হবে। যেমন একটা আনসাইন্ড ইন্টিজারে ওভারফ্লো হলে মানটা আবার 0 থেকে শুরু হয়, এটা কিছুটা অনুমান করা যায়। কিন্তু সবচেয়ে বিপজ্জনক জায়গাটা দেখুন,
সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে এর আচরণ হল আনডিফাইন্ড বা অনির্দিষ্ট। এর মানে হল যা খুশি হতে পারে। প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, ভুল রেজাল্ট দিতে পারে, এমনকি মারাত্মক সিকিউরিটি রিস্কও তৈরি করতে পারে। তাহলে প্রশ্ন হল, এই বিপদগুলো এড়ানোর উপায় কি? উপায়টা হল ভেরিয়েবলের জীবনকাল আর তার পরিধিকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করা। সি ল্যাঙ্গুয়েজে এ কাজটা করা হয় স্টোরেজ ক্লাস ব্যবহার করে। চলুন এই স্টোরেজ ক্লাসগুলো আসলে কি এবং কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিতভাবে দেখি। যে কোনো ভ্যারিয়েবলের আসলে দুটো প্রধান পরিচয় আছে, একটা হলো স্কোপ আর একটা লাইফ টাইম। স্কোপ বা পরিধি ঠিক করে দেয় কোডের কোন অংশ থেকে ভ্যারিয়েবলটাকে দেখা যাবে বা ব্যবহার করা যাবে, আর লাইফ টাইম বা জীবনকাল ঠিক করে দেয় ভ্যারিয়েবলটা কতক্ষণ পর্যন্ত মেমোরিতে বেঁচে থাকবে। এই টেবিলে মূল স্টোরেজ ক্লাসগুলোকে পাশাপাশি রাখা হয়েছে। সাধারণত ফাংশনের ভেতরে লোকাল ভেরিয়েবলগুলো অটো হয়, মানে ফাংশন শেষ তো তার জীবনও শেষ। কিন্তু দেখুন, স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করে একটা লোকাল ভেরিয়েবলের জীবনকালকে পুরো প্রোগ্রামের সমান করে দেওয়া যায়। আবার এক্সটার্ন ব্যবহার করে অন্য একটা ফাইলে থাকা গ্লোবাল ভেরিয়েবলকেও অ্যাক্সেস করা যায়। এগুলি হলো মেমোরি নিয়ন্ত্রণের আসল অস্ত্র। আমরা মেমোরির গঠন দেখলাম, এর বিপদগুলো সম্পর্কেও জানলাম। এবার চলুন আমাদের টুল কিটের দিকে একটু নজর দিই, মানে যে টুলগুলো ব্যবহার করে আমরা এই মেমোরির মধ্যে ডেটা নিয়ে নানান কাজ করি। সি এর অপারেটরগুলোকে তাদের অপারেন্ড বা ইনপুটের সংখ্যা অনুযায়ী ভাগ করা যেতে পারে। যেমন ইউনারি অপারেটর কাজ করে শুধু একটা ইনপুটের ওপর, যেমন ++a। বাইনারি অপারেটর কাজ করে দুটোর ওপর, যেমন a+b। আর একটা বিশেষ অপারেটরও আছে টার্নারি, যা আসলে 3টা ইনপুট নিয়ে ইফেলসের কাজটা এক লাইনেই করে ফেলে। প্রোগ্রামিং করার সময় আমাদের প্রায় ডেটা টাইপ বা ধরন বদলাতে হয়। এই প্রক্রিয়াটাকেই বলে টাইপ কাস্টিং। কম্পাইলার যখন নিজে থেকে ছোট টাইপকে বড় টাইপে রূপান্তর করে, তখন সেটাকে বলে ইমপ্লিসিট কাস্টিং। এখানে ডেটা হারানোর ভয় থাকে না। কিন্তু যখন প্রোগ্রামার নিজে জোর করে কোনো টাইপ পরিবর্তন করে, সেটা হলো এক্সপ্লিসিট কাস্টিং। এখানে কিন্তু ডেটা হারানোর একটা ঝুঁকি থেকে যায়। তাহলে আমাদের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সি এর এই যে মেমোরি ম্যাপ, এটা বোঝা শুধু একাডেমিক কোনো ব্যাপার নয়, এটা আসলে দক্ষ, স্টেবল এবং নিরাপদ কোড লেখার চাবিকাঠি। এই জ্ঞানটাই একজন সাধারণ কোডার আর একজন দক্ষ ডেভেলপারের মধ্যে পার্থক্য করে দেয়। এখন তো মেমোরির এই মানচিত্রটা আমাদের সবারই জানা। এখন ভাবার বিষয় হল, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের পরবর্তী প্রোগ্রামটি আমরা কতটা দক্ষতার সাথে, কতটা নিখুঁতভাবে তৈরি করতে পারি।